Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা কুইক রিভিশন সিরিজ করব। তো এর আগের দুটো ক্লাসে আমরা ভারতের ইতিহাস এবং স্ট্যাটিস্টিকের দুটো কুইক রিভিশন ক্লাস করেছিলাম। তোমরা সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিংক দেওয়া থাকবে। এবং আজকে আমরা ভারতের ভূগোলের উপর লাস্ট মিনিট রিভিশন তোমরা বলতে পারো ক্লাস নাম্বার 1 করব, যেটা সামনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা কমপ্লিট রিভিশন হিসেবে কাজ করবে। তো চলো আমাদের আজকের ক্লাসের টপিকগুলো কি রয়েছে আমরা দেখে নিই। তো আজকে আমরা ভারতের ভূগোলের প্রথমের 4টি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। এই 4টি চ্যাপ্টার থেকে আমরা অনেক বেশি প্রশ্ন পাই এবং অনেক বড় বড় চ্যাপ্টারগুলো রয়েছে, এবং বাকি 8টা চ্যাপ্টার আমরা কিন্তু নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো প্রথম 4টি চ্যাপ্টার আমাদের রয়েছে লোকেশন অফ ইন্ডিয়া। এখানে ভারতবর্ষের অক্ষাংশগত যে অবস্থান রয়েছে, দ্রাঘিমাগত অবস্থান, এছাড়াও ভারতবর্ষের উত্তর পশ্চিমের যে আমরা এক্সটেনশন পাবো, ঠিক আছে, নর্দার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট, এই যে পয়েন্টগুলো রয়েছে এই সমস্ত বিষয়, এবং ভারতবর্ষের প্রতিবেশী দেশের সাথে যে বাউন্ডারি লাইনগুলো রয়েছে, এই সমস্ত ইন্ট্রোডাক্টরি পার্টগুলো কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টারে কভার হবে। নেক্সট আমরা দেখব ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে ফিজিওগ্রাফি রয়েছে, ভূপ্রাকৃতিক যে বিভাগ রয়েছে, ভারতবর্ষে আমরা 6টি ভূপ্রাকৃতিক বিভাগ পাই। আমাদের নর্দার্ন মাউন্টেন রয়েছে, উত্তরের আমাদের পার্বত্য অঞ্চল রয়েছে, নর্থ ইস্টের আমাদের হাইল্যান্ড রয়েছে, ঠিক আছে, এছাড়াও আমরা কিন্তু প্লেন এরিয়া পাবো, আমাদের গ্রেট প্লেন রয়েছে, সমভূমি অঞ্চল রয়েছে, এছাড়াও আমরা পাবো মরুস্থলী 4 নম্বরে, এবং পেনিনসুলার হাইল্যান্ড যেটা রয়েছে, ঠিক আছে, যেখানে আমরা প্লেটু রিজিয়ন পাবো, সেন্ট্রাল হাইল্যান্ড পাবো, এবং সবার শেষে আমাদের রয়েছে ইন্ডিয়ান আইল্যান্ড, ঠিক আছে, আমাদের আইল্যান্ড রয়েছে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা সেকেন্ড পার্টে গিয়ে পাবো। নেক্সট আমরা দেখব ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নদ নদী। তো ভারতবর্ষে আমাদের উত্তর ভারতের নদ নদীগুলো দেখব, এবং দক্ষিণ ভারতবর্ষের আমাদের যে রিভারগুলো রয়েছে সেই সমস্ত বিষয় আমরা থার্ড চ্যাপ্টারে গিয়ে পড়ব। এবং ফোর্থ চ্যাপ্টারে আমাদের রয়েছে ক্লাইমেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জলবায়ু। তো আজকে আমরা এই 4টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এবং পরের ক্লাসে আমাদের বাকি 8টি চ্যাপ্টার আমরা দেখব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, সায়েন্স এবং পলিটি, এই 5টি সাবজেক্টের যে কুইক রিভিশন সিরিজ রয়েছে, এই পিডিএফগুলোর জন্য অনলি 20 রুপিস তোমাকে পে করতে হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখব। আজকের প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই দেওয়া রয়েছে, তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথম কোশ্চেন আমাদের রয়েছে, ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশের সীমা হলো। তো দ্য ল্যাটিটিউড এক্সটেন্ট অফ মেইনল্যান্ড ইন্ডিয়া ইজ বিটুইন। তো যখনই এই মেইনল্যান্ড কথাটা মেনশন করে দেবে তখন কিন্তু আমাদের উত্তরটা একটু ভেবে করতে হবে। তো অপশানগুলো দেখো, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, এবং বাকিগুলো দেখো পশ্চিম, পূর্ব, দক্ষিণ রয়েছে। তো এখানে কিন্তু আমাদের কনফিউশন হওয়ার আর কোনো জায়গা থাকলেও না, কারণ এখানে অপশানগুলো খুব ইজি দেওয়া রয়েছে। এটা এসএসসি 2017 সালের প্রশ্ন। কারণ আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষ কিন্তু উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে, এবং যদি আমরা পূর্ব পশ্চিমে আমাদের পৃথিবীকে ভাগ করি, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, সেক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু পূর্ব গোলার্ধের মধ্যে পড়বে। তো দ্রাঘিমাগত দিক থেকে আমরা পূর্ব পাবো, এবং আমাদের অক্ষাংশগত দিক থেকে আমরা কিন্তু পাবো উত্তর গোলার্ধ। তো যখন শুধুমাত্র একটা অপশনে উত্তর গোলার্ধ রয়েছে, তো আমাদের আর কোনো কনফিউশন থাকলো না, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর আমাদের রয়েছে কন্যাকুমারী, ঠিক আছে, ভারতবর্ষের আমরা একদম দক্ষিণে পাবো কন্যাকুমারী, এবং আমাদের উত্তর দিকে কিন্তু রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ইন্দিরা কোল। তো
তো এই আমাদের হয়ে গেল কিন্তু মূল ভূখণ্ডের অক্ষাংশের সীমা। এবার দেখো, যদি এই মূল ভূখণ্ড অপশনে মানে যদি মেনশন করা না থাকে তখন কিন্তু উত্তরটা আলাদা হয়ে যাবে। যখন মূল ভূখণ্ডে ছাড়া শুধুমাত্র বলবে ভারতবর্ষের অক্ষাংশের সীমা বলো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একদম যদি আমরা দক্ষিণতম বিন্দু দেখি তখন আমরা ধরবো ইন্দিরা পয়েন্টকে, যেটা রয়েছে নিকোবর আইল্যান্ডের মধ্যে রয়েছে। এবং ইন্দিরা পয়েন্টের যদি আমরা অক্ষাংশ দেখি সেটা কিন্তু আমরা পাবো 6°45'। ওকে, তো প্রত্যেকটা বিষয় একটু মনে রাখবে। তো আমরা দেখলাম ভারতবর্ষের মূল ভূখণ্ড 8°4' উত্তর থেকে 37°6' উত্তর, যেটা কন্যাকুমারী থেকে ইন্দিরা কোল পর্যন্ত। এবং যদি মূল ভূখণ্ড মেনশন করা না থাকে তাহলে আমরা করব 6°45' উত্তর থেকে 37°6' উত্তর পর্যন্ত, ইন্দিরা পয়েন্ট টু ইন্দিরা কোল। রাইট? তো কোশ্চেন নাম্বার 1 আমাদের হয়ে গেল অপশন এ। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে ভারতের দ্রাঘিমাংশীয় সীমানা, দ্য লঙ্গিটিউডনাল এক্সটেন্ট অফ ইন্ডিয়া ইজ বিটুইন। আরআরবি 2011-6-5 এসেছে। এছাড়াও WBCS তো প্রচুরবার এই প্রশ্ন আমরা পেয়েছি। মোট কথা তোমাকে এটা জানতেই হবে, ভারতের অক্ষাংশগত দ্রাঘিমাগত যে অবস্থান রয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। পরীক্ষার পার্সপেক্টিভ না ধরলেও আমাদের এটা জানতেই হবে। তো ভারতের দ্রাঘিমাগত দিক আমরা কিন্তু পাবো 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। ওকে, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। এবার দেখো, এখানে কিন্তু প্রত্যেকটাই পূর্ব দেওয়া রয়েছে, তো তুমি কিন্তু এলিমিনেট করতে পারবে না। তুমি যদি উত্তরটা জানো তাহলেই করতে পারবে। তো উত্তর আমাদের কিন্তু অপশন নাম্বার এ হবে। 68°7' পূর্ব আমাদের রয়েছে গুজরাটের গুহারমতি, এবং 97°25' ইস্ট আমরা কিন্তু পাবো আমাদের অরুণাচল প্রদেশের কিবিথু। এবং পূর্ব এবং পশ্চিমে যদি আমরা দেখি ভারতবর্ষের টোটাল এক্সটেনশন কত রয়েছে সেটা কিন্তু হবে 2933 কিলোমিটার। ওকে, 2933 কিলোমিটার রয়েছে পূর্ব এবং পশ্চিমের মেন এক্সটেনশন ভারতবর্ষের। এবং উত্তর দক্ষিণ এটা আমি বলতে ভুলে গেলাম একটু আগে, তো এখানেও এটাও কিন্তু তোমরা নোট করে রাখবে 3214 কিমি, 3214 কিমি ভারতবর্ষের উত্তর দক্ষিণের এক্সটেনশন। এবং পূর্ব পশ্চিমের এক্সটেনশন আমরা পাবো 2933 কিলোমিটার। তো 2 নম্বর কোশ্চেন তোমরা বুঝতে পারলে আশা করি। ভারতের দ্রাঘিমাংশীয় সীমানা আমরা দেখে নিলাম, অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এখান থেকে প্রচুরবার প্রশ্ন আসে, কর্কট ক্রান্তি রেখা কতগুলো রাজ্যের ওপর দিয়ে গেছে। কখনো কখনো রাজ্যগুলির নাম দিয়ে দেওয়া হয়, তার মধ্যে কার ওপর দিয়ে গেছে এটাও জিজ্ঞেস করা হয়। আবার ধরো 4টি রাজ্যের নাম দেওয়া থাকলো, তার মধ্যে একটির ওপর দিয়ে সেটা ক্রস করেনি, তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে কার ওপর দিয়ে ক্রস করেনি। তো তুমি যদি 8টি রাজ্যের নাম জানো তো সেক্ষেত্রে তোমার আর কোনো অসুবিধা হবে না, কারণ কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের 8টি রাজ্যের ওপর দিয়ে কিন্তু পাস করেছে। এবং 8টি রাজ্যের নাম তোমরা নিশ্চয়ই জানো। তো আমি আবার আরেকবার বলে দিচ্ছি, আমরা একদম পশ্চিম থেকে শুরু করবে। প্রথমে মনে রাখবে গুজরাটের ওপর দিয়ে কিন্তু ক্রস করেছে বা পাস করেছে। গুজরাটের পর আমরা পাবো রাজস্থানের পরে আমাদের রয়েছে মধ্যপ্রদেশ। ছত্তিশগড়েও আমরা কিন্তু পাবো, ছত্তিশগড়ের ওপর দিয়েও কিন্তু এটা ক্রস করেছে। ঝাড়খণ্ড রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এছাড়া আমরা পাবো ত্রিপুরা, এবং সবার শেষে রয়েছে কিন্তু মিজোরাম। তো এই 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা আর কি এটা গেছে। এবং যদি আমরা দেখি সবথেকে বেশি জায়গা কভার করা রয়েছে এটা কিন্তু মধ্যপ্রদেশে, এবং শর্টেস্ট বললে অবশ্যই হয়ে যাবে রাজস্থান। এবং মাহে যে রিভারটা রয়েছে মাহি রিভার, ঠিক আছে, মনে রাখবে এই মাহি রিভারটার নাম। মাহি রিভার কর্কটক্রান্তি রেখাকে কিন্তু 2বার এটা কিন্তু কাট করেছে, ঠিক আছে। তো কর্কটক্রান্তি রেখা থেকে এই প্রশ্নগুলোই আমরা পাবো, কতগুলো রাজ্যের ওপর দিয়ে গেছে, রাজ্যগুলোর নাম। সবথেকে বেশি যে রাজ্যটার উপরে ক্রস করেছে সেটা মধ্যপ্রদেশ, কম বলে রাজস্থান,
মাহি নদীর নাম মনে রাখবে, যেটা কর্কটক্রান্তি রেখাকে দুবার কাট করেছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 3 আমরা বুঝতে পারলাম কেন 8 হলো। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 4-এ। আমরা দেখব ভারতকে প্রায় 2টি ভাগে বিভক্তকারী গুরুত্বপূর্ণ অক্ষাংশ হলো। তো ভারতবর্ষকে উত্তর দক্ষিণে ভাগ করেছে 23.5 ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। এক্ষেত্রেও তোমরা খুব ইজিলি এলিমিনেট করতে পারবে, যেহেতু আমাদের দেশ নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত, তো সাউথের কোনো প্রশ্ন নেই। ইকুয়েটর আমাদের অনেক নিচ দিয়ে গেছে, তো সেক্ষেত্রেও কোনো আমাদের চান্স নেই। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। ভারতবর্ষকে উত্তর দক্ষিণে ভাগ করেছে 83 ডিগ্রি 30 মিনিট উত্তর, এবং পূর্ব পশ্চিমে ভাগ করেছে কিন্তু 80 ডিগ্রি ইস্ট। ওকে, এই দুটো তোমরা একটু মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 রয়েছে, ভারতের পশ্চিমতম স্থান গুহারমতি কোন রাজ্যে অবস্থিত? তো ভারতের পশ্চিমতম স্থান রয়েছে গুহারমতি, এটা গুজরাটে অবস্থিত। 68 ডিগ্রি 7 মিনিট এর কিন্তু আমরা পাবো অক্ষাংশ। তো অপশন নাম্বার দ্রাঘিমাংশ, এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। ঠিক আছে, দ্রাঘিমাংশ আমরা পেলাম 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 6। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু হলো। তো এখানে দেখো ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বলেছে, মূল ভূখণ্ড কিন্তু বলেনি, মেইনল্যান্ড বলে কোনো কথা কিন্তু মেনশন করা নেই। তো উত্তর আমরা কি করব? কন্যাকুমারী কিন্তু আমরা করব না। প্রথম অপশনে কন্যাকুমারী দেওয়া রয়েছে, যাতে ছেলেমেয়েরা ভুল করে, প্রথমে কন্যাকুমারী দেখি, কিন্তু উত্তর কিন্তু কন্যাকুমারী হবে না, উত্তর হবে ইন্দিরা পয়েন্ট, অপশন নাম্বার সি। ইন্দিরা পয়েন্ট আমরা নিকোবর, আন্দামান নিকোবরের যে নিকোবর আইল্যান্ড রয়েছে সেখানে আমরা পাবো। 6 ডিগ্রি 45 মিনিট নর্থ আমাদের রয়েছে ইন্দিরা পয়েন্ট। তো এটা আমাদের মেইনল্যান্ড বললে হবে না, যেহেতু এটা 2004 সালের যে সুনামি হয়েছিল সেখানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তো মেইনল্যান্ডের বললে আমরা কন্যাকুমারী করব। এখানে যেহেতু আমাদের মেইনল্যান্ড মেনশন নেই, তো অবশ্যই আমাদের হয়ে গেল ইন্দিরা পয়েন্ট, অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7। ভারতের কোন জোড়া রাজ্যটি পূর্বতম এবং পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করে? ঠিক আছে, তো আইএস প্রিলিমস 2015 সালের প্রশ্ন। তো ভারতবর্ষের পূর্বতম রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ, যার কি বিথু আমরা পাবো কিন্তু ইস্টার্ন মোস্ট পয়েন্ট, এবং গুজরাট আমাদের রয়েছে পশ্চিমতম রাজ্য, যেখানকার গুহারমতি আমরা পাবো ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 8। তো ভারতের সেই স্থানের নাম বলো যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়। নেম দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়ার বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশান মিট। তো কন্যাকুমারী, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। এখানে কিন্তু 3টি সাগর মিলিত হয়েছে, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। 8 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোনটিকে পৃথক করে? দ্য 8 ডিগ্রি চ্যানেল সেপারেটস হুইচ অফ দ্য ফলোয়িং? তো সিডিএস 2018 সালের প্রশ্ন। 8 ডিগ্রি চ্যানেল ভারত এবং মালদ্বীপের মধ্যে রয়েছে। তো ভারতের মধ্যে অবশ্যই লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। ভারত শ্রীলঙ্কা থেকে আলাদা হয়েছে পক প্রণালী, পক স্ট্রেটের দ্বারা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ আন্দামান এবং নিকোবরের মধ্যে কিন্তু রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, এবং ইন্দিরা পয়েন্ট ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়েছে গ্রেট চ্যানেল দিয়ে। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 সেই রিলেটেড একটা প্রশ্ন। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন অক্ষাংশ দ্বারা পৃথক হয়েছে? তো 10 ডিগ্রি উত্তর, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে আন্দামান এবং নিকোবর এই দুটি কিন্তু সেপারেট হয়েছে। একটা ছবি দেওয়া রয়েছে, একটু দেখে নাও। দেখো এখানে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ছবিটা। তো প্রথমে আমরা দেখলাম কি মায়ানমার।
তো ভারতবর্ষের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তার উত্তর দিকে রয়েছে মায়ানমার দেশটি। তো মায়ানমারের সঙ্গে ভারতবর্ষের যদি বাউন্ডারি লাইন দেখো, তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কোকো স্ট্রেট বা কোকো প্রণালী। তো আন্দামানের সঙ্গে মায়ানমারের রয়েছে কোকো প্রণালী। নেক্সট দেখো সাউথ আন্দামান, একদম আন্দামানের একদম নিচের দিকটা দক্ষিণ দিকে, এবং লিটিল আন্দামান। তো এই লিটিল আন্দামান এবং সাউথ আন্দামান এই দুটোকে সেপারেট করেছে ডানকান প্যাসেজ। প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে ডানকান প্যাসেজ। নেক্সট দেখো এই পুরোটা তো আমাদের আন্দামান এবং পুরোটা কিন্তু নিকোবর। তো আন্দামান এবং নিকোবরের মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, দুটো আমরা পেলাম, এটা 3 নাম্বার। নেক্সট রয়েছে এই যে পুরোটা আন্দামান এবং নিকোবর, আর এটা কিন্তু আমাদের রয়েছে ইন্দোনেশিয়া। তো আন্দামান নিকোবর অর্থাৎ ভারতবর্ষ এবং ইন্দোনেশিয়ার মধ্যে রয়েছে গ্রেট চ্যানেল। তো 4টি জিনিস আমরা পেলাম। কোকো স্ট্রেট মায়ানমার এবং ইন্ডিয়ার মধ্যে রয়েছে, বা জিজ্ঞেস করতে পারে মায়ানমার এবং আমাদের আন্দামানের মধ্যে রয়েছে। নেক্সট আমরা পেলাম আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তারপর আমরা পেলাম যে ডানকান প্যাসেজ রয়েছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে, এবং গ্রেট চ্যানেল রয়েছে কিন্তু নিকোবর এবং ইন্দোনেশিয়ার মধ্যে। তো ক্লিয়ার আশা করি হলো তোমাদের। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। তো নেক্সট বলেছে নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে ভারতবর্ষের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? তো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতবর্ষকে বলা হয় 82.5 ডিগ্রি পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিটস ইস্ট। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এবং এটা আমাদের কিন্তু এলাহাবাদের ওপর দিয়ে ক্রস করেছে, যেটা ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইম কিন্তু এই অনুযায়ী ধরা হয়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 12। ভারতীয় প্রমাণ সময় এবং গ্রিনিচ গড় সময়ের মধ্যে পার্থক্য কত? তো হাউ মাচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড দ্য গ্রিনিচ মিন টাইম? তো গ্রিনিচ মিন টাইম আমাদের রয়েছে 0 ডিগ্রি, এবং ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইম আমরা দেখলাম 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। তো এটা পূর্ব দিকে রয়েছে 82 ডিগ্রি 30 মিনিট, এবং প্রত্যেক ডিগ্রি পূর্ব মিনিটে যাওয়ার জন্য কিন্তু 4 মিনিট করে কিন্তু টাইমের পার্থক্য হয়, প্লাস হয়। তো দেখো 82কে তুমি 4 দিয়ে গুণ করে নাও আমরা কিন্তু মোটামুটি 330 মিনিটস মতন পাবো। তো 330 মিনিটস মানে 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে ভারতবর্ষ। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 13। পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় পশ্চিম গুজরাটে সূর্যোদয়ের প্রায় কত ঘন্টা আগে হবে? তো আমরা দেখলাম অরুণাচল প্রদেশের যে কি বিধু রয়েছে সেটা কিন্তু 97 ডিগ্রি 25 মিনিটস রয়েছে ইস্ট অবশ্যই, এবং আমাদের পশ্চিম দিকে রয়েছে গুহারমতি, গুজরাটের গুহারমতি, সেটা আমরা পেলাম 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। তো এর ডিফারেন্স কী রয়েছে দেখো, অ্যারাউন্ড 29 ডিগ্রি কিন্তু ডিফারেন্স রয়েছে, এবং প্রত্যেক ডিগ্রি ইস্টে যাওয়ার জন্য এটা সময় এগিয়ে যায় কিন্তু 4 মিনিট করে, এবং 29 ডিগ্রি মানে 4 মিনিট করে তুমি যদি গুণ করো তাহলে আমরা মোটামুটি 120 মিনিটস পাবো, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু মোটামুটি পাবো। 2 ঘন্টা একটু কম পাবো, 1 ঘন্টা 56 মিনিট, তো 2 ঘন্টা প্রায়। তো এখানে দেখো 2 ঘন্টার কাছাকাছি কোনটা দেওয়া রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে 2 ঘন্টা। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। পূর্ব অরুণাচল প্রদেশ এবং পশ্চিম গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য, লোকাল টাইমের পার্থক্য কিন্তু 2 ঘন্টা, সূর্যোদয় কিন্তু 2 ঘন্টা আগে হয়। ওকে, তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 14। বিশ্বের দেশগুলির মধ্যে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? তো হোয়ার ডাজ ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য এরিয়া অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড? তো ভারতবর্ষের স্থান আমরা পাবো এরিয়ার দিক থেকে 7ম। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এবং পপুলেশনের অনুযায়ী কিন্তু ভারতবর্ষের র্যাঙ্ক অবশ্যই প্রথম এখন রয়েছে। তো অপশন নাম্বার সি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 15। বিশ্বের মোট ভূমির মধ্যে ভারতের অংশ প্রায়।
তো পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যদি আমরা মানে সাইজের দিক থেকে কভারেজ দেখি, তো সেক্ষেত্রে আমরা পাবো 2.4%। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। WBCS 2017 সালের প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। তো 16 বলেছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন কে? তো ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। তো সেই র্যাডক্লিফ লাইন সেটাকে নির্ধারণ করেছিলেন অবশ্যই র্যাডক্লিফ। এক্ষেত্রে দেখো দুটো র্যাডক্লিফ রয়েছে, মানে দুটো নাম রয়েছে, সিরিল র্যাডক্লিফ নাকি স্ট্যাফোর্ড র্যাডক্লিফ। তো সঠিক উত্তর কিন্তু আমাদের অবশ্যই হবে সিরিল র্যাডক্লিফ। অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব। তিনি ডিসাইড করেছিলেন ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এবং তার নাম অনুযায়ী কিন্তু র্যাডক্লিফ লাইন হয়েছে। ওকে, তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 17। ডুরান্ট আইন না, এটা ডুরান্ট লাইন হবে, সরি, ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতবর্ষের সীমানা চিহ্নিত করছে? তো ডুরান্ট লাইন রয়েছে ভারতবর্ষ এবং আফগানিস্তানের মধ্যে। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের সাথে যে প্রতিবেশী দেশগুলোর বাউন্ডারি লাইন রয়েছে প্রত্যেকটাই তোমাকে মনে রাখতে হবে, এবং আফগানিস্তানের সাথে সবথেকে কম বাউন্ডারি লাইন রয়েছে, মাত্র 80 কিলোমিটার কিন্তু রয়েছে বাউন্ডারি লাইন, এবং সেই বাউন্ডারির নাম রয়েছে কিন্তু ডুরান্ট লাইন। ওকে, তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18। নিচের কোনটি ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? তো সেপারেট করেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে পক স্ট্রেট, পক প্রণালী। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এটা হবে পক প্রণালী। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 19। নিচের কোনটি নিকোবরের সবচেয়ে কাছে? তো আইএস প্রিলিমস 2017 সালের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্লোজেস্ট টু নিকোবর? তো নিকোবরের সবথেকে কাছে রয়েছে সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 20। ভারতবর্ষের পূর্বতম রাজ্য হলো? তো ইস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া অবশ্যই রয়েছে অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 21। লন্ডন এবং কলকাতার মধ্যে সময়ের পার্থক্য হলো? তো এটা আমরা এর আগেও দেখলাম। এখানে দেখো 5.5 ঘন্টা দেওয়া নেই, 5 ঘন্টা রয়েছে। তো অপশনগুলোর মধ্যে যেটা সবথেকে বেশি ক্লোজেস্ট সেটাই আমরা করব। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 22। ভারত এবং চীনের মধ্যে সীমানা রেখা, তো বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো র্যাডক্লিফ লাইন আমরা দেখলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কিন্তু রয়েছে র্যাডক্লিফ লাইন। ম্যাকমোহন লাইন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এবং ডুরান্ট লাইন এটা কিন্তু রয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। তো সঠিক উত্তর আমরা করলাম অপশন নাম্বার বি। তোমাদের হোমওয়ার্ক থাকবে 38 যে প্যারালাল রয়েছে, ঠিক আছে, তো এটা কোন দুটি দেশকে আলাদা করেছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কিন্তু WBCS মেন্স প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো দেখি তোমরা, আমি তো তোমাদের সলভ করিয়ে দিয়েছি, তো মনে আছে কিনা এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 23। নিচের কোন রেখাটি ভারতের মধ্যে দিয়ে গেছে? তো অবশ্যই কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 24। ডানকান প্যাসেজ কার মধ্যে অবস্থিত? তো এর আগে আমরা দেখলাম আন্দামান এবং নিকোবরের দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে কিন্তু ডানকান প্যাসেজ। আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপসের মধ্যে কিন্তু আমরা পাবো 8 ডিগ্রি চ্যানেল, এবং লিটিল আন্দামান এবং নিকোবরের মধ্যে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা পাবো 10 ডিগ্রি চ্যানেল। ওকে, তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখে নেব, ওইখানে আরেকটা ছবি দেওয়া আছে, সেম ছবিটাই তোমরা আগে দেখেছো আর আমি দেখাচ্ছি না। নেক্সট চলো যাই 25।
25 বলেছে ভারতবর্ষের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান ইন্দিরা কর্নেল বা ইন্দিরা কোল এটা কোথায় রয়েছে? তো ইন্দিরা কোল আমরা পাবো জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেটা ভারতবর্ষের নর্দার্ন মোস্ট পয়েন্ট। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। 37°6' যার কিন্তু রয়েছে অবস্থান। তো সঠিক উত্তর আমরা অবশ্যই করলাম অপশন নাম্বার এ। নেক্সট আমরা দেখে নেব পরের চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন রয়েছে 26। আয়তনের দিক থেকে ভারতবর্ষের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বৃহত্তম? তো আমরা দেখলাম ভারতবর্ষের যে ফিজিওগ্রাফি রয়েছে সেখানে আমরা ভারতবর্ষকে 6টি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে এরিয়া যেটা কভার করছে সেটা আমরা পাবো মালভূমি অঞ্চল বা আমাদের ডেকান প্লেটো যেটা রয়েছে সেটা। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 26। হিমালয় পর্বতমালা সমান্তরাল ভাঁজ পর্বতমালা দ্বারা গঠিত, যার মধ্যে প্রাচীনতম পর্বতশ্রেণী হলো। তো আইএস 1994 সালের প্রশ্ন। তো কোশ্চেনটা দেখো, দ্য হিমালয়াস আর ফর্মড অফ প্যারালাল ফোল্ড রেঞ্জ। আমরা জানি কি হিমালয় এটা কিন্তু আমাদের ফোল্ড রেঞ্জ একটা মানে ভঙ্গিল পর্বত। তো এর মধ্যে কোনটা সবথেকে পুরনো? সবথেকে উঁচুতে যেটা রয়েছে সেটাই সবথেকে পুরনো, যার হাইট সবথেকে বেশি সেটা গ্রেট হিমালয়, যেটাকে আমরা হিমাদ্রি নামেও জানি। এর আরেকটা নাম কিন্তু রয়েছে হিমাদ্রি, কারণ যেহেতু এটা সবসময় হিমে ভরা মানে ঢাকা থাকে, তো এটা হিমাদ্রি নামে পরিচিত। তো গ্রেট হিমালয় আমাদের ওল্ডেস্ট, এবং নিউয়েস্ট যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে শিবালিক, কারণ শিবালিক কিন্তু সবথেকে নিচের হয়েছে, এর উচ্চতা সবথেকে কম এবং এটা সবথেকে পরে তৈরি হয়েছে নিউয়েস্ট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো ওল্ডেস্ট গ্রেট হিমালয়। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 27। নিচের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তো হুইচ রিজিয়ন ইজ কল্ড দ্য গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া? তো সাউথ ইন্ডিয়ার গ্র্যানারি বলা হয় তাঞ্জাভুরকে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট তো কোশ্চেন নাম্বার 28 রয়েছে নিম্ন হিমালয় এবং শিবালিককে নিম্নলিখিত কোন রেখা দ্বারা পৃথক করা হয়েছে? তো 4টি রেখা রয়েছে দেখো, IYSZ, ঠিক আছে, ইন্দাস ইয়াংজেট যে সুচার জোন রয়েছে। নেক্সট রয়েছে MCT মেন সেন্ট্রাল থ্রাস্ট, MBT আমরা পাবো মেইন বাউন্ডারি থ্রাস্ট, এবং HFZ অর্থাৎ হিমালয়ান ফ্রন্টাল জোন। তো লেসার হিমালয় এবং শিবালিক এই দুটোকে আলাদা করেছে MBT। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। তো প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। তো ছবির সাহায্যে মনে রাখলে খুব সুবিধা হয়, কারণ জিওগ্রাফি তো আমরা ছবি ছাড়া মোটামুটি অসম্পূর্ণ। তো দেখো প্রথমে আমরা পাবো আমাদের ট্রান্স হিমালয় বা কারাকোরাম রেঞ্জ আমাদের রয়েছে। নেক্সট আমরা পাবো আমাদের রয়েছে হিমাদ্রি বা গ্রেট হিমালয়। নেক্সট রয়েছে হিমাচল বা লেসার হিমালয়, এবং নিচে রয়েছে আমাদের শিবালিক। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা লাইন পাবো। তোমরা একটা আলাদা কালার নিয়ে লাইনগুলো দেখাও। তো প্রথমে আমাদের রয়েছে IYSZ ট্রান্স হিমালয় এবং গ্রেট হিমালয়ের মধ্যে। নেক্সট রয়েছে MCT গ্রেট হিমালয় এবং লেসার হিমালয়ের মধ্যে। নেক্সট আমরা পাবো লেসার হিমালয় এবং শিবালিকের মধ্যে আমাদের রয়েছে MBT, এবং সবার নিচে আমাদের রয়েছে শিবালিক। তারপরে আমাদের সমভূমি অঞ্চল শুরু হচ্ছে। তো সমভূমি অঞ্চল এবং শিবালিকের মধ্যে আমাদের রয়েছে HFZ। ছোট্ট করে একটা ছবি এঁকে মনে রাখো, সুবিধা হবে মনে রাখতে তোমাদের। এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হলো অপশন নাম্বার সি MBT। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 29। বালির টিলাগুলি এর একটি প্রধান ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য। দেখো স্যান্ড ডিউন্স যেগুলো রয়েছে সেই স্যান্ড ডিউন্সগুলো কোন জায়গার একটা খুব ইম্পর্টেন্ট টোপোগ্রাফিক্যাল ফিচার? তো সঠিক উত্তর আমরা করব রাজস্থান। তো রাজস্থানে ছোট ছোট স্যান্ড ডিউন্স আমরা দেখতে পাই, যেগুলো কিন্তু রাজস্থানের একটা টোপোগ্রাফিক্যাল ফিচার। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। WBCS 2008 সালের প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 30। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত? তো একটি ইনফরমেশন আমরা দেখলাম যে আন্দামান নিকোবরের হাইয়েস্ট পিক আমাদের রয়েছে স্যাডেল পিক।
তো আন্দামান এবং নিকোবরের অনেকগুলো পার্ট আমরা পাই, উত্তর আন্দামান, তারপর হচ্ছে গিয়ে দক্ষিণ আন্দামান, লিটিল আন্দামান, নিকোবর, গ্রেট নিকোবর, এই সমস্ত কিছু রয়েছে। তো স্যাডেল পিক এরা কিন্তু অবস্থিত উত্তর আন্দামানে। নর্থ আন্দামান আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যেটা ক্যাপিটাল রয়েছে পোর্ট ব্লেয়ার, তো সেটা কোথায় অবস্থিত, সেটাও মনে রাখবে। তো পোর্ট ব্লেয়ার বললে হয়ে যাবে দক্ষিণ আন্দামান, এবং স্যাডেল পিক বললে মনে রাখবে উত্তর আন্দামান। তো পোর্ট এটা কিন্তু আমরা কিন্তু সমুদ্রে পোর্ট পাই, তো সমুদ্র মানে নিচের দিকে থাকবে, তো সেক্ষেত্রে দক্ষিণ আন্দামান। এবং স্যাডেল পিক এটা হাইয়েস্ট পিক, তো উত্তর দিকে থাকবে, সেভাবে মনে রাখবে উত্তর আন্দামান। তো এটা একটা ছোট্ট ট্রিক্স মনে রাখার। তো 30-এর উত্তর আমরা করলাম অপশন নাম্বার এ। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 31। হিমালয় পর্বতমালা পূর্ব পশ্চিমে বিস্তৃত। তো পূর্ব থেকে পশ্চিম দিকে হিমালয়ের বিস্তৃত আমরা পাবো 2500 কিলোমিটার, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 32। ভারতবর্ষের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? তো সঠিক উত্তর আমাদের হবে গুজরাট। গুজরাটের কোস্ট লাইন কিন্তু সবথেকে বেশি, তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ভারতবর্ষে টোটাল 9টি স্টেট এবং 4টি কিন্তু ইউনিয়ন টেরিটরি কিন্তু এ কোস্ট লাইন শেয়ার করেছে। তো এই 9টি রাজ্যের নাম এবং 4টি ইউটির নাম তোমরা মনে রাখবে। 9টি রাজ্যের নাম মনে রাখা খুব ইজি। তো আমরা যদি একটা, খুব বাজে হলো এটা, দ্বারা ভালো করে রাখছি। তো আমরা যদি একটা ভারতবর্ষের পেনিনসুলার ইন্ডিয়ার যদি একটা ম্যাপ দেখি, তো সেক্ষেত্রে আমাদের 9টি রাজ্যের নাম আমরা মনে রাখবো। প্রথমে রয়েছে আমাদের গুজরাট, নেক্সট রয়েছে মহারাষ্ট্র, গোয়া আমরা পাবো, কর্ণাটক রয়েছে, কেরালা রয়েছে, এদিকে আমরা পাবো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই 9টি রাজ্যের ওপর দিয়ে 9টি রাজ্য কিন্তু কোস্ট লাইন বা উপকূল রেখাকে শেয়ার করেছে। এবং 4টি ইউটি আমাদের রয়েছে, দাদরা অ্যান্ড দামান, যেখানে আমরা এখন আমাদের দামান অ্যান্ড দিউ যোগ হয়ে গেছে, ঠিক আছে, দাদরা নগর হাভেলি, দামান দিউ, এবং পুদুচেরি রয়েছে, আন্দামান লাক্ষাদ্বীপ। এই 4টি ইউটিও কিন্তু শেয়ার করেছে কোস্ট লাইন, যার মধ্যে লংগেস্ট বললে হয়ে যাবে অবশ্যই গুজরাট, সেকেন্ড লংগেস্ট বললে হবে অন্ধ্রপ্রদেশ। ওকে, 32 আমরা করলাম অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 33। বুমলা গিরিপথটি অবস্থিত। এটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার 2017 সালের প্রশ্ন। বুমলা, বুমডিলা এই দুটো পাস আমরা পাবো অরুণাচল প্রদেশে, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সিকিমে আমাদের ইম্পর্টেন্ট দুটো পাসের নাম মনে রাখতে হবে, জিলিপলা এবং নাথুলা। হিমাচল প্রদেশে আমাদের রয়েছে শিবকিলা পাস, এবং উত্তরাখণ্ডে আমরা কিন্তু পাবো নীতি পাস বা লিপুলেক, এই দুটো পাস কিন্তু আমরা পাবো। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশে রয়েছে বুমলা গিরিপথ। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 34। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? তো সিয়াচেন হিমবাহ আমাদের ভারতবর্ষের লংগেস্ট গ্লেসিয়ার, সবথেকে দীর্ঘতম আমাদের রয়েছে কিন্তু হিমবাহ। তো এটা রয়েছে কারাকোরাম রেঞ্জে। তো ম্যাক্সিমাম এই হিমবাহগুলো কিন্তু কারাকোরাম রেঞ্জেই রয়েছে। তো উত্তর আমাদের হবে অপশন নাম্বার সি। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে সিয়াচেন গ্লেসিয়ার ভারতবর্ষের লংগেস্ট গ্লেসিয়ার, তো এর লেন্থ কত কমেন্টে জানাবে, হোমওয়ার্ক। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 35। কাথিয়াওয়াড়, এটা হচ্ছে কাথিয়াওয়াড় হবে, ঠিক আছে, কাথিয়াওয়াড় পেনিনসুলা এটা কোথায় অবস্থিত? তো কাথিয়াওয়াড় আমরা পাবো অবশ্যই গুজরাটে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 36। ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হলো। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হবে? দেখো, মাউন্ট এভারেস্ট এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এটা রয়েছে নেপালে, অবশ্যই আমাদের ভারতবর্ষের নয়। কাঞ্চনজঙ্ঘা ভারতের সেকেন্ড হাইয়েস্ট যে পিক সেটা, এবং হাইয়েস্ট পিক বললে অবশ্যই হয়ে যাবে K2, ঠিক আছে, গডউইন অস্টিন, কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ। তো এবার অনেকের একটা কনফিউশন থাকবে, এটা তো পিওকের মধ্যে পড়ছে, এটা আমাদের ভারতবর্ষের হবে না, ভারতবর্ষের হাইয়েস্ট পিক হবে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় উত্তর নেবে কিন্তু K2।
তো তুমি যদি বেশি বাঁকামো মেরে কাঞ্চনজঙ্ঘা করো, তোমার উত্তরটা ভুল হবে, উত্তর অবশ্যই K2 হবে। তো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 37। ডেকান ট্র্যাপ কোন ধরনের শিলা দিয়ে তৈরি? তো ডেকান ট্র্যাপ আমাদের তৈরি হয়েছে ব্যাসেল্ট দিয়ে, আগ্নেয় শিলা। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, ইগনিয়াস রক। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 38। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত? তো কাঞ্চনজঙ্ঘা আমরা সিকিমে পাবো। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 39। ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমি হল? তো ভারতবর্ষের হাইয়েস্ট প্লেটু আমরা পাবো লাদাখ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার 40। আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? তো আন্নামালাই পর্বত আমাদের রয়েছে কেরালা রাজ্যে এবং এর হাইয়েস্ট পিক আমরা পাবো আনাইমুদি, যেটা আমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 41। শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পিএসসি মিসলেনিয়াস 2018 সালের প্রশ্ন। তো শুশুনিয়া অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 42। নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ হিমালয়? তো শিবালিক, হিমাদ্রি, হিমাচল প্রত্যেকটাই আমরা পাবো কিন্তু হিমালয়ের অংশ, কিন্তু সহ্যাদ্রি এটা কিন্তু হিমালয়ের অংশ নয়, এটা ওয়েস্টার্ন ঘাটের অংশ। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 42। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 43। ভারতের উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ হলো? তো হাইয়েস্ট পিক অফ পেনিনসুলা ইন্ডিয়া অবশ্যই হবে আমাদের আনাইমুদি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। দোদাবেতা এটা রয়েছে নীলগিরি হিলের হাইয়েস্ট পিক। জিন্দাগাদা আমরা পাবো ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, এবং ওয়েস্টার্ন ঘাট বললে অবশ্যই আনাইমুদি। আর মহেন্দ্রগিরি এটাও কিন্তু আমরা ইস্টার্ন ঘাটের একটা ইম্পর্ট্যান্ট পিক পাবো। তো উত্তর হলো অপশন সি আনাইমুদি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 44। কারেওয়া হিমবাহের উৎপত্তি স্থল যা পাওয়া গেছে। তো দেখো, কারেওয়া তার অরিজিন অফ গ্লেসিয়াল অরিজিন ফাউন্ড ইন। তো কারেওয়া এটা কিন্তু হিমবাহের ফলে উৎপন্ন এক ধরনের ভূমিরূপ। তো এটা আমরা দেখতে পাই ঝিলাম ভ্যালিতে, ঝিলাম নদীর উপত্যকায়। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 45। ভারতবর্ষের দক্ষিণতম পর্বতমালা হলো? তো মধ্যপ্রদেশ পিএসসি 2018 সালের প্রশ্ন। ভারতের সর্বদক্ষিণতম আমাদের পাহাড় রয়েছে কিন্তু কার্ডামাম। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 46। দ্য শিওয়ালিক্স আর কল্ড ইন অরুণাচল প্রদেশ? তো শিওয়ালিক এটা অরুণাচল প্রদেশে মিরি নামে পরিচিত। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 47। ফেটচেঙ্কো, বিয়াফো, হিসপার এরা হলো হিমালয়ের কার নাম? তো হিমালয়ান গ্লেশিয়ার। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। ফেটচেঙ্কো, বিয়াফো, হিসপার এই প্রত্যেকটা কিন্তু গ্লেশিয়ার বা হিমবাহের নাম। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে, এবং প্রত্যেকটা হিমবাহ কিন্তু অবস্থিত কারাকোরাম রেঞ্জে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 48। পাটকাই বুম ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন? তো এখানে দেখো পাটকাই বুম, কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে। পাটকাই বুম এখান থেকে প্রশ্নটা হবে যে কার মধ্যে সীমানা তৈরি করে? তো পাটকাই বুম এটা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে সীমানা তৈরি করে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 48। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 49। তো 49 রয়েছে পালঘাট গ্যাপগুলি এই বন্দর থেকে মাদ্রাজের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রদান করে। তো পালঘাট গ্যাপ সার্ভস কমিউনিকেশন ইনল্যান্ড ফ্রম দিস পোর্ট টু মাদ্রাস। তো কোন পোর্ট থেকে মাদ্রাসের একটা ইনল্যান্ড কমিউনিকেশন তৈরি করে পালঘাট গ্যাপ? তো সঠিক উত্তর আমরা করব কোচিন। তো কেরালার কোচিন থেকে মাদ্রাস অর্থাৎ তামিলনাড়ুর চেন্নাইয়ের মধ্যে একটা কিন্তু কমিউনিকেশন তৈরি করে পালঘাট গ্যাপ।
তো এভাবেও এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে পালঘাট গ্যাপ কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে হবে কেরালা এবং তামিলনাড়ু। তো উত্তর আমাদের হয়ে গেল কোচিন, অপশন নাম্বার সি, এটা কোচিন হবে, অপশন নাম্বার ডি, কোচিন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 50 রয়েছে কোনটি ভারতবর্ষের একটি প্রাচীনতম পর্বতমালা। তো হিমালয় তো আমরা পাবো নিউ আমাদের ফোল্ড মাউন্টেন রয়েছে, ঠিক আছে, আমাদের নতুন আর কি আমরা নবীন ভঙ্গিল পর্বত পাবো, হিমালয় আমাদের হবে না। সঠিক উত্তর আমাদের হবে আরাবল্লী। এটা একটা ভঙ্গিল পর্বত, কিন্তু এটা প্রাচীনতম, বর্তমানে এটা কিন্তু ক্ষয়জাত পর্বত হিসেবে এক্সিস্ট করছে। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, আরাবল্লী। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 51, হিমালয় পর্বতমালা ড্যাশ থেকে উত্থিত হয়েছে। তো হিমালয়াস ওয়ার আপলিফটেড ফ্রম দ্য টেথিস জিওসিনক্লাইন থেকে উত্থিত হয়েছে হিমালয় পর্বতমালা, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 51। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 52, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত। তো ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য আমরা পাবো 7500 কিলোমিটার, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। টোটাল দৈর্ঘ্য কিন্তু রয়েছে 7516.16 কিলোমিটার। এবং যদি মেইনল্যান্ড মেনশন করে দেয় সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 6100 কিলোমিটার। এক্ষেত্রে তো মেইনল্যান্ড বা মূল ভূখণ্ড মেনশনড নেই, তো উত্তর আমরা করব 6500 এবং এক্সাক্ট করলে হয়ে যাবে 6516 কিলোমিটার। 52 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 53, কোন রাজ্যের উপকূল রেখা করমণ্ডল উপকূল নামে পরিচিত। তো অপশনগুলো দেখো, প্রথমে রয়েছে গোয়া। তো গোয়ার উপকূল এটা কোঙ্কণ উপকূল নামে পরিচিত। ওড়িশার উপকূলকে বলা হয় উৎকল উপকূল। কেরালার উপকূল আমরা জানি মালাবার উপকূল নামে পরিচিত। এবং করমণ্ডল অবশ্যই হবে, তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 54, হিমালয় হলো। তো হিমালয় এটা নবীন ভঙ্গিল পর্বতমালা, অর্থাৎ ইয়ং ফোল্ড মাউন্টেন্স, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 55, দেখো কি রয়েছে, পীর পাঞ্জাল রেঞ্জ ইজ লোকেটেড ইন দ্য। তো পীর পাঞ্জাল রেঞ্জ এটা কোন হিমালয়ে অবস্থিত। গ্রেটার হিমালয় হবে না, এটা সঠিক উত্তর হবে লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ের মধ্যে পীর পাঞ্জাল রেঞ্জ অবস্থিত, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 56, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায়। তো নীলগিরি হিলস, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিট করেছে নীলগিরি হিলসে। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 57, কোন পর্বতমালা ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত। তো খাসি, নামচা, বারেওয়া, মিরি নাকি লুসাই। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার সি, লুসাই হিল বা মিজো হিল, এটা ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 57। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 58, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত হিমালয় রেঞ্জের ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক। তো দক্ষিণ থেকে উত্তর বলেছে, দেখো তো সবার ওপরে আমরা পাবো কারাকোরাম রেঞ্জকে। তো এখানে কারাকোরাম কিন্তু দক্ষিণ থেকে বলেছে, তো দক্ষিণ দিয়ে তো নয়, এটা উত্তরে রয়েছে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে না। নেক্সট আমাদের রয়েছে পীর পাঞ্জাল, লাদাখ, জাস্কার এবং কারাকোরাম। তো দেখো কারাকোরাম তো সবার উত্তরে রয়েছে, তারপরে কিন্তু লাদাখ রয়েছে এবং তারপরে জাস্কার। এখানে কিন্তু যদি তোমরা সিকোয়েন্স দেখো সেটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। তো অপশন বিও আমাদের ভুল হয়ে গেল। নেক্সট দেখো রয়েছে কারাকোরাম। তো কারাকোরাম তো দক্ষিণ দিকে কোনোভাবেই নেই, ওটা উত্তরে সবার উপরে রয়েছে, তো এটাও হবে না। সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার ডি। তো এই চারটি রেঞ্জের মধ্যে সবথেকে নিচে রয়েছে পীর পাঞ্জাল অর্থাৎ দক্ষিণ দিকে, তার উপরে রয়েছে জাস্কার, তার উপরে রয়েছে লাদাখ এবং সবার উপরে রয়েছে কারাকোরাম।
তো দেখো তোমরা যদি উত্তর থেকে দক্ষিণে মনে রাখো, কারাকোরামে থেকে কা লা যা পি, এভাবে তোমরা মনে রাখতে পারো উত্তর থেকে দক্ষিণে। তো যেভাবেই আসুক তাহলে তোমরা উত্তর করতে পারবে। তো 58 আমাদের হয়ে গেল অপশন নাম্বার ডি, পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ এবং কারাকোরাম, দক্ষিণ থেকে উত্তর, WBCS 2021 প্রশ্ন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 59, এটাও WBCS 2021 সালের প্রশ্ন। পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট আমরা পাবো জিন্দাগাড়া। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 60, কাশ্মীর উপত্যকা কার মধ্যে অবস্থিত? তো কাশ্মীর ভ্যালি অফ কাশ্মীর এটা অবস্থিত জাস্কার এবং পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। তো অনেক সময় কিন্তু গ্রেটার হিমালয় এবং পীরপাঞ্জালও দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে সেটাও সঠিক। তো জাস্কার বলুক, উপরের দিকে জাস্কারও থাকতে পারে, আবার গ্রেটার হিমালয় থাকতে পারে, এবং নিচের দিকটা পীরপাঞ্জাল রয়েছে, এবং তার মধ্যে রয়েছে কিন্তু ভ্যালি অফ কাশ্মীর উপত্যকা। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 61। তো 61 আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমের প্রশ্নগুলো এবার দেখব। ফিজিওগ্রাফি এবং জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দুটো চ্যাপ্টার থেকে আমরা 60 MCQ ডিসকাস করলাম। আরও অনেক প্রশ্ন হয়, যেহেতু আমরা একটা কুইক রিভিশন করছি, ইম্পর্টেন্ট জায়গাগুলোই আমরা দেখার চেষ্টা করছি। তো দেখো 61 কি রয়েছে। 61 বলেছে, নিচের কোন নিষ্কাশন ব্যবস্থা বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ড্রেনেজ সিস্টেম ফল ইন্টু দ্য বে অফ বেঙ্গল? তো BPSC 2015 সালের প্রশ্ন। অপশানগুলো দেখো, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। তো গঙ্গা এবং সিন্ধু এই দুটো তো অবশ্যই বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু সিন্ধু নদী তো অবশ্যই পড়েছে আমাদের আরব সাগরে। তো অপশন এ আমাদের সঠিক নয়। অপশন বিতে রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, প্রত্যেকটাই বে অফ বেঙ্গলে কিন্তু পড়েছে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 61, অপশন বি। নেক্সট দেখো কি বলেছে, মহানদী, কৃষ্ণা, মাহি। তো এখানে দেখো মহানদী এবং কৃষ্ণা এই দুটো যদিও বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু মাহি কিন্তু আবার পশ্চিম বাহিনী নদী, এটা পড়েছে আরব সাগরে। লুনি, নর্মদা, তাপ্তি এই প্রত্যেকটাই আমরা পাবো পশ্চিম বাহিনী নদীর মধ্যে। তো সঠিক উত্তর আমাদের অবশ্যই হবে অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 62, নিচের কোন নদীটি তার ফল্ট ভ্যালি ড্রেনের জন্য বিখ্যাত? হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ ফেমাস ফর ইটস ফল্ট ভ্যালি ড্রেনেজ? তো ফল্ট ভ্যালির জন্য বিখ্যাত অবশ্যই কিন্তু দামোদর। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 62। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 63, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী পূর্ববর্তী নদী। তো নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদীর প্রকৃত সংজ্ঞা হতে পারে? NDA 2019 সালের প্রশ্ন। তো ব্রহ্মপুত্র, সিন্ধু নদী এবং ভাগীরথী নদী, সাটলেজ এই প্রত্যেকটা কিন্তু অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। তো এদের অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয় কেন, তার কারণ কি? অপশন এতে রয়েছে কোনোটি হিমালয়ের প্রাথমিক ঢাল অনুসরণ করে। তো এগুলো হিমালয়ের প্রাথমিক ঢাল অনুসরণ করে বলে এদের পূর্ববর্তী নদী বলে না। অপশন বিতে রয়েছে হিমালয় পর্বতমালার অস্তিত্বের আগে এরা বিদ্যমান ছিল। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। যে নদীগুলোকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয় বা পূর্ববর্তী নদী বলা হয়, তো পূর্ববর্তী নদী মানেই যেটা হিমালয় পর্বতমালার আগে থেকে এক্সিস্টেড ছিল এবং হিমালয়ের উত্থানের পরে এরা হিমালয়কে কাট করে প্রবাহিত হয়েছে, তাদের বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী। তো এখানে আমরা ব্রহ্মপুত্র এবং সিন্ধু দুটো উদাহরণ পেলাম এবং কেন বলা হয় সেটাও দেখলাম। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 63। তো দেখো এখানে আমরা সঠিক করলাম কিন্তু অপশন নাম্বার বি, হুইচ এক্সিস্টেড বিফোর দ্য হিমালয়ান রেঞ্জ কেম ইনটু এক্সিস্টেন্স। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 64। তো 64 রয়েছে, দক্ষিণ ভারতের নদীগুলি প্রধানত নিম্নলিখিত কোন নিষ্কাশন ব্যবস্থা রয়েছে? তো দ্য রিভার্স অফ দ্য সাউথ ইন্ডিয়া মেইনলি হ্যাভ হুইচ অফ দ্য ফলোয়িং ড্রেনেজ প্যাটার্ন? তো বিভিন্ন রকমের ড্রেনেজ প্যাটার্ন আমাদের রয়েছে ভারতবর্ষের নদীগুলো যেটা ফলো করে। তো দক্ষিণ ভারতের নদীগুলো মেইনলি কিন্তু রেডিয়াল এই যে ড্রেনেজ প্যাটার্ন রয়েছে এটাকে ফলো করে। তো অপশন নাম্বার বি এ আমাদের সঠিক উত্তর হবে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন।
নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 65। ভারতবর্ষের দীর্ঘতম নদী হলো? তো ভারতের দীর্ঘতম নদী আমাদের রয়েছে গঙ্গা, 2525 কিলোমিটার, যার লেন্থ আমরা পাবো। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 65। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 66। বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী নিম্নলিখিত কোন নামে পরিচিত? তো বাংলাদেশে প্রবেশ করার পর গঙ্গা নদী পদ্মা নামে প্রবাহিত হয়। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। এবং যখন ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় কিন্তু যমুনা। কিন্তু এই যে তোমরা স্পেলিং দেখছো এরকম না, যমুনা কিন্তু আমরা যে দিয়ে পাবো, যমুনা নদী নামে কিন্তু সেটা পরিচিত হয়। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 67। গঙ্গা প্রণালীর নিম্নলিখিত কোন উপনদীগুলি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? তো হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিবিউটারিজ অফ দ্য গঙ্গা সিস্টেম ফ্লোস নর্থওয়ার্ড? তো গঙ্গার প্রচুর উপনদী রয়েছে, তার মধ্যে কোন উপনদীটি এটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়েছে? তো কোশি, ঘরঘরা, গণ্ডক এই প্রত্যেকটা কিন্তু আমরা দেখব উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তো সোন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সোন আমরা কিন্তু পাবো গঙ্গার একটি রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যেটা অমরকণ্টক হিল থেকে অরিজিন হওয়ার পর সেটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার ডি। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 68। নিম্নলিখিত নদীর কোন উপত্যকায় গভীর খাদ রয়েছে বলে জানা যায়? তো হুইচ ভ্যালি অফ দ্য ফলোয়িং রিভার ইজ নোন টু হ্যাভ ডিপ র্যাভাইন? তো গভীর খাদ রয়েছে চম্বল নদীতে, তার জন্য কিন্তু চম্বলে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফিও পাই। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে চম্বল নদী। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 69। নিচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীর সাথে মিলিত হয় না? তো নিচের কোনটি গঙ্গা নদীর একটি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি নয়? তো গোমতী, কোশি এবং ঘরঘরা প্রত্যেকটা কিন্তু গঙ্গা নদীর সাথে বাম দিক থেকে এসে মিলিত হয়েছে, শুধুমাত্র দামোদর ছাড়া। কারণ দামোদর, সোন, তারপর যমুনা এই প্রত্যেকটা আমরা পাবো কিন্তু আমাদের ডান তীরের উপনদী গঙ্গার, অর্থাৎ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে দামোদর, অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 70। নিচের কোনটি পূর্ব প্রবাহিত নদী? তো পূর্ব দিকে বা ইস্ট ফ্লোয়িং রিভার রয়েছে নিচের কোনটি? শরাবতী, ব্রাহ্মণী, সবরমতী নাকি মাহি? তো শরাবতী, সবরমতী, মাহি এই প্রত্যেকটাই পশ্চিম বাহিনী নদী, প্রত্যেকটাই আরব সাগরে গিয়ে পড়েছে। তো সঠিক উত্তর আমাদের হবে ব্রাহ্মণী নদী। তো ব্রাহ্মণী এটা কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার এবং বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে এই নদীটি। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 70। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 71। সমভূমিতে উৎপন্ন গঙ্গা নদীর একমাত্র উপনদী চিহ্নিত করুন। তো গঙ্গা নদীর প্রচুর উপনদী রয়েছে, তার মধ্যে সমভূমি থেকে উৎপত্তি লাভ করেছে গোমতী এই নদীটি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে গোমতী নদী। এটা কিন্তু উৎপত্তি লাভ করেছে একটা মানে সমভূমি থেকে, এটা কিন্তু কোনো পাহাড়ি এলাকা থেকে এটা উৎপত্তি লাভ করেনি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 72 রয়েছে সুন্দরবন বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত হয়েছে? তো গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই নদী দুটো দিয়ে তৈরি হয়েছে সুন্দরবন বদ্বীপ, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় বদ্বীপ। লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড আমাদের রয়েছে সুন্দরবন ডেল্টা, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র দিয়ে তৈরি হয়েছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 73। পিণ্ডারি এবং আলোকনন্দা নদী মিলিত হয় কোথায়? তো পিণ্ডারি এবং আলোকনন্দা এই দুটো নদীর যদি আমরা মিলিত হওয়ার যে স্থান সেটা দেখি, তাহলে উত্তর দেখো কি হবে। প্রথমে রয়েছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে তো অবশ্যই আমরা পাবো ভাগীরথী এবং আলোকনন্দার মিলিত স্থান, এখানে পিণ্ডারি বলেছে, তো দেবপ্রয়াগ হলো না। নেক্সট রয়েছে রুদ্রপ্রয়াগ। তো রুদ্রপ্রয়াগে কিন্তু মিলিত হয়েছে মন্দাকিনী এবং আলোকনন্দা। নেক্সট রয়েছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে আমরা পাবো পিণ্ডারির সাথে আলোকনন্দার মিলিত স্থান, কর্ণপ্রয়াগ নামে পরিচিত। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে।
এবং বিষ্ণুপ্রয়াগে কিন্তু অলকনন্দার সাথে ধূলিগঙ্গা মিলিত হয়েছে। তো অলকনন্দা এই নদীটি কিন্তু 5টি প্রয়াগ তৈরি করেছে। এই 5টি প্রয়াগের নাম তোমরা মনে রাখবে। প্রথমে রয়েছে বিষ্ণুপ্রয়াগ, যেটা ধূলিগঙ্গার সঙ্গে। নেক্সট রয়েছে নন্দপ্রয়াগ, নন্দাকিনীর সঙ্গে। থার্ড আমরা পাবো কর্ণপ্রয়াগ, যেটা পিণ্ডারির সঙ্গে। ফোর্থ রয়েছে রুদ্রপ্রয়াগ, যেটা আমরা পাবো মন্দাকিনীর সঙ্গে। এবং সবার শেষে রয়েছে দেবপ্রয়াগ, যেটা আমরা পাবো অলকনন্দা এবং ভাগীরথীর মিলিত স্থান। তো 73-এর উত্তর আমরা করলাম অপশন নাম্বার সি। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 74। তো 74 এটা বহুবার পরীক্ষায় এসেছে। ফারাক্কা বাঁধ নির্মাণের প্রাথমিক লক্ষ্য কী ছিল? তো অপশনগুলো দেখো, নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ। তো ফ্ল্যাট কন্ট্রোল এটার একটা লক্ষ্য অবশ্যই ছিল, কিন্তু প্রাথমিক লক্ষ্য বললে কিন্তু উত্তর আমাদের হবে হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি করা, অগমেন্টেশন অফ ওয়াটার সাপ্লাই ইন দ্য হুগলি রিভার। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 74। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 75। নিচের কোন নদীটি যমুনার একটি উপনদী নয়? তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ নট এ ট্রিবিউটারি অফ যমুনা? তো অপশনগুলো দেখো, বেতোয়া, চম্বল, কেন নাকি কোয়েল। তো সঠিক উত্তর আমাদের হবে কোয়েল। এই যে কোয়েল নদীটি, এটা কিন্তু যমুনার কোনো উপনদী নয়, এটা সোন নদীর একটি উপনদী। এবং এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ WBCS অনেকবার প্রশ্ন এসেছে কোয়েল এই নদীটি কার উপনদী, সেক্ষেত্রে সোন হবে। তো এখানে যেহেতু বলেছে যমুনার উপনদী নয়, নট এ ট্রিবিউটারি, তো উত্তর এক্ষেত্রেও কোয়েলই হবে। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 76। যমুনা এবং সোনের মধ্যে জল বিভাজন হিসাবে কাজ করে কোন পরিসর? তো হুইচ রেঞ্জ অ্যাক্টস অ্যাজ এ ওয়াটার ডিভাইডার বিটুইন যমুনা অ্যান্ড সোন? তো কাইমোর যে হিল রয়েছে, এটা কিন্তু জল বিভাজকের একটা কাজ করে যমুনা এবং সোনের মধ্যে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 76। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 77। তিব্বতে সাংপো নামে পরিচিত কোন নদীটি? তো তিব্বতে সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদীটি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 77। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 78। কিষানগঙ্গা কোন নদীর একটি উপনদী? তো কিষানগঙ্গা এটা ঝিলামের একটি উপনদী। ইন্দাসের একটি উপনদী ঝিলাম, এবং ঝিলামের উপনদী আমরা পাবো কিষানগঙ্গা। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 79। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? তো সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে কৈলাস পর্বতের মানসরোবর লেক থেকে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে 79। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 80। ধানসিঁড়ি কোন নদীর একটি উপনদী? তো ধানসিঁড়ি নদীটি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 81। দামোদর নদী থেকে নিচের কোন খালটি বের করা হয়েছে? তো সিরহিন্দ, ইডেন, বিস্ত দোয়াব নাকি ইস্টার্ন গ্রে? তো ইডেন ক্যানেলটা এটা দামোদর নদী থেকে কিন্তু বের করা হয়েছে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 81। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 82। নিচের কোন পূর্ব প্রবাহিত নদীতে ডাউন ওয়ার্পিংয়ের কারণে ফাটল উপত্যকা রয়েছে? তো আইএস প্রিলিমস 1998 সালের প্রশ্ন। ফল্ট ভ্যালি আমরা পাবো দামোদর নদীতে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 83। নিচের কোন নদীটি তার গতিপথ সর্বাধিক পরিবর্তনের জন্য কুখ্যাত? অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নটোরিয়াস ফর ম্যাক্সিমাম শিফটিং কোর্স? তো কোশি নদী তার যে গতিপথ সেটা চেঞ্জের জন্য কিন্তু সবথেকে বেশি বিখ্যাত বা নটোরিয়াস। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো 83। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 84। অভ্যন্তরীণ নিষ্কাশন নদীর একটি উদাহরণ হলো? তো ইনল্যান্ড ড্রেনেজের একটা এক্সাম্পল আমরা পাবো ঘরঘরা রিভার। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। অর্থাৎ এই নদীটি কিন্তু কোনো সমুদ্রে গিয়ে মিলিত হয়নি, তাই জন্য এটা একটা ইনল্যান্ড ড্রেনেজ রিভারের উদাহরণ। এরকম আরও একটা নদী আমরা পাবো কিন্তু লুনি নদী।
এবং আমাদের নর্থ ইস্টার্ন পার্টে আমাদের ইম্ফল নদীটিও কিন্তু একটি ইনল্যান্ড রিভারের এক্সাম্পল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ঘরঘরা, অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 85। নিচের কোন নদীটি নামচা বারোয়ায় ইউ বাঁক নিয়ে ভারতে প্রবেশ করে? তো নামচা বারোয়া থেকে একটা বাঁক নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, অবশ্যই ব্রহ্মপুত্র নদী। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 86। সংকোশ নদী কোন দুটি রাজ্যের মধ্যে সীমানা তৈরি করে? তো সংকোশ এটা পশ্চিমবঙ্গের কিন্তু সবথেকে পূর্বতম নদী। এটা আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা বাউন্ডারি লাইন ক্রিয়েট করে। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল, সংকোশ রিভার। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 87। উপদ্বীপীয় ভারতের নিম্নলিখিত তিনটি নদীর মধ্যে কোনটির উৎস অমরকণ্টক? তো অমরকণ্টক হিল থেকে আমাদের দক্ষিণ ভারতের তিনটি নদী উৎপত্তি লাভ করেছে। সেই নদীগুলি আমরা পাব সোন, মহানদী এবং নর্মদা। এই তিনটি নদীর উৎপত্তি স্থল রয়েছে কিন্তু অমরকণ্টক রিজিয়ন। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 88। নিম্নলিখিত কোন নদীর জলাধার সবচেয়ে বেশি? তো লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া রয়েছে নিম্নলিখিত কোন নদীর? তো নর্মদা, কাবেরী, গোদাবরী নাকি কৃষ্ণা? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে গোদাবরী নদী। এর যদি আমরা রিভার বেসিন দেখি বা ক্যাচমেন্ট এরিয়া, সেটা সবথেকে বেশি। দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী রয়েছে গোদাবরী, যাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা নামেও জানি। তো সঠিক আমাদের হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 89। কাবেরী নদীর উৎস কোথায়? তো কাবেরী নদীর উৎস আমরা পাব ব্রহ্মগিরি রেঞ্জের তাল কাবেরী থেকে কাবেরী নদীটি উৎপত্তি লাভ করেছে। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 90। নিম্নলিখিত শহরগুলির মধ্যে মুলামুথা নদীর তীরে অবস্থিত নিচের কোন শহরটি? তো অপশনগুলো দেখো, নাগপুর, পুনে, দেরাদুন নাকি ব্যাঙ্গালোর। তো মুলামুথা এই দুটি নদী কৃষ্ণার উপনদী, ভীমার দুটি উপনদী। তো এই উপনদীগুলোর আর কি পাশে বা রিভার ব্যাঙ্ক সিটি যদি আমরা বলি, সেটা কিন্তু হবে পুনে। তো পুনে শহরটি গড়ে উঠেছে মুলামুথা নদীর তীরে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 90। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 91। তুঙ্গভদ্রা এই নদীটি কোন নদীর উপনদী? তো মিসলেনিয়াস 2011 সালের প্রশ্ন। অপশনেতে রয়েছে কৃষ্ণা। তো কৃষ্ণা আমাদের সঠিক উত্তর হবে। কৃষ্ণা নদীর একটি ট্রিবিউটারি আমরা পাবো তুঙ্গভদ্রা। তো প্রত্যেকটা নদীরই তোমরা উপনদীর নামগুলো মনে রাখবে। এখানে কাবেরী নদী রয়েছে, কাবেরীর উপনদী আমরা পাবো ভবানী এবং কাফনি, ঠিক আছে। নেক্সট রয়েছে গোদাবরী, গোদাবরীর উপনদী রয়েছে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, এছাড়াও মঞ্জিরা আমরা পাবো গোদাবরীর উপনদী। এবং মহানদীর উপনদী আমরা পাবো কিন্তু ইঙ্ক, জোং, হাসদেও এই নদীগুলো। তো 91 আমাদের সঠিক উত্তর হয়ে গেল কৃষ্ণা, অপশন এ। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 92। তো অজয় নদীটি কোন দুটি নদীর মাঝ বরাবর প্রবাহিত হয়েছে? এটাও মিসলেনিয়াস 2012 সালের প্রশ্ন। অপশন এতে রয়েছে দামোদর এবং রূপনারায়ণ। নেক্সট আমরা পাবো রূপনারায়ণ এবং কংসাবতী, সুবর্ণরেখা নাকি রূপনারায়ণ, এবং অপশন ডিতে রয়েছে দামোদর এবং ময়ূরাক্ষী। তো দামোদর এবং ময়ূরাক্ষীর মাঝ বরাবর কিন্তু অজয় নদীটি প্রবাহিত হয়েছে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। তো একটা ছবি আছে দেখো, গঙ্গা নদীটি এটা মুর্শিদাবাদের ধুলিয়ানে এসে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ব্রাঞ্চ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে, এবং আরেকটা ব্রাঞ্চ প্রথমে ভাগীরথী এবং তারপরে কিন্তু হুগলি নাম নিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো ভাগীরথী নদীতে অনেকগুলো নদী এসে কিন্তু মিলিত হয়েছে, প্রত্যেকটাই গঙ্গার উপনদী রয়েছে। তো প্রথমে ময়ূরাক্ষী এসে মিলিত হয়েছে ভাগীরথী নদীতে, নেক্সট এসছে অজয়, এবং তারপরে কিন্তু রয়েছে দামোদর। তার মানে অজয় নদীটি আমরা পেলাম দামোদর এবং ময়ূরাক্ষীর মাঝে,
তো সঠিক উত্তর আমরা দেখে নিয়েছিলাম অপশন ডি। এবার দেখো এই নদীটি কিন্তু দ্বারকেশ্বর নদী, এবং দ্বারকেশ্বরের সাথে মিলিত হয়েছে শিলাবতী, এবং নতুন যে ব্রাঞ্চটি তৈরি করেছে সেটা কিন্তু রূপনারায়ণ নামে কিন্তু গঙ্গার সাথে গিয়ে মিলিত হয়েছে। এবং নিচে আমাদের আছে কাঁসাই এবং কেলেঘাই। কাঁসাই আর কেলেঘাই এই দুটি নদী আবার মিলিত প্রবাহ কিন্তু হলদি নদী নামে পরিচিত। এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এই প্রত্যেকটা জায়গায় ভীষণ ইম্পর্টেন্ট যে কোন দুটি নদী মিলিত হওয়ার পর নতুন নাম নিয়েছে এবং গঙ্গা নদীতে কোন জায়গায় কে মিশেছে। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু আমরা দেখলাম অজয় নদীটি দামোদর এবং ময়ূরাক্ষীর মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 93। উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো উলার হ্রদ আমাদের কিন্তু মিষ্টি জলের বা মিঠা জলের সবথেকে বড় হ্রদ, ফ্রেশ ওয়াটার লেক লার্জেস্ট। তো এই হ্রদটি রয়েছে অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীরে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 93। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 94। নিচের কোন নদী নামচা বারেওয়া থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে? তো সঠিক উত্তর আমাদের হবে ব্রহ্মপুত্র। চায়না থেকে সাংপো নাম নিয়ে তিবেত হয়ে এটা কিন্তু নামচা বারেওয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এবং ভারতবর্ষে প্রবেশের পর এর নাম হয়েছে ব্রহ্মপুত্র। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 95। নিচের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? তো গঙ্গা নদীর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে আমরা কোনগুলো পাবো? অপশন এতে রয়েছে যমুনা, চম্বল এবং এটা হয়েছে সোন। কিন্তু দেখো যমুনা এবং সোন যদিও গঙ্গার ডান তীরের উপনদী, কিন্তু চম্বল কিন্তু গঙ্গার উপনদী নয়, এটা যমুনার উপনদী। তো অপশন এ আমাদের হলো না। অপশন বিতে রয়েছে যমুনা, সোন এবং দামোদর। তো এই তিনটি নদীর কিন্তু আমরা পাবো গঙ্গার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, কোশ্চেন নাম্বার 95-এর। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 96। অলকনন্দা এবং ভাগীরথী নদী সঙ্গম করেছে কোন স্থানে? তো অলকনন্দা এবং ভাগীরথীর মিলিত স্থান আমরা জানি দেবপ্রয়াগ নামে পরিচিত। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। বিষ্ণুপ্রয়াগে আলোকনন্দা এবং ধূলিগঙ্গা মিলিত হয়েছে। নন্দপ্রয়াগে নন্দাকিনী এবং আলোকনন্দার মিলিত স্থান, এবং প্রয়াগরাজে কিন্তু গঙ্গা এবং যমুনা এই দুটি নদীর মিলিত স্থান প্রয়াগরাজ নামে পরিচিত। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দেবপ্রয়াগ। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 97। কোয়েল কোন নদীর উপনদী? তো কোয়েল অবশ্যই সোন নদীর একটি উপনদী, এবং এখান থেকে অনেকবার প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 98। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হলো দক্ষিণ গঙ্গা। তো ডাব ড্যাশ দক্ষিণা গঙ্গা, দ্য লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া ইজ। দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী আমরা পাবো গোদাবরী, যেটা দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো 1465 কিমি এর লেন্থ রয়েছে, এবং দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী, একটা পূর্ব বাহিনী নদী কিন্তু আমরা পেলাম গোদাবরী। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 99। অমরকণ্টক পাহাড় দুটি ভিন্ন দিকে প্রবাহিত দুটি নদীর উৎস, তারা হলো। তো পূর্ব এবং পশ্চিম দিকে দুটো নদী বয়ে গেছে অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করার পরে। তো নদী দুটি কি কি? অপশন এতে রয়েছে নর্মদা এবং তাপ্তি। এবার দেখো নর্মদা এবং তাপ্তি এই দুটি নদী কিন্তু পশ্চিম বাহিনী নদী, কিন্তু এখানে একটা পূর্ব বাহিনী এবং একটা পশ্চিম বাহিনী নদী উৎপত্তি লাভ করেছে বলা হয়েছে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে না। অপশন বি আমরা সঠিক উত্তর করব, নর্মদা এবং মহানদী। তো অমরকণ্টক পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি লাভ করে একটা পূর্ব দিকে চলে গেছে মহানদী, এবং একটা পশ্চিম দিকে যে নদীটি প্রবাহিত হয়েছে নর্মদা নদী, এবং আরেকটা নদী কিন্তু উত্তর দিকেও প্রবাহিত হয়েছে সোন নদী, এবং এটা গঙ্গার সাথে গিয়ে মিলিত হয়েছে।
তো অমরকণ্টক পাহাড় এটা 3টি নদীর উৎপত্তি স্থল এবং 3টি নদী 3 দিকে কিন্তু প্রবাহিত হয়েছে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, নর্মদা এবং মহানদী। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 100, নর্মদা নদী কোন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো সিনক্লিনাল উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা নাকি ফল্ট ট্রাপ? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, এটা একটা চ্যুতির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো ফল্ট ট্রাপ আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব 101, কপিলধারা জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? তো অপশনেতে রয়েছে শরাবতী। তো শরাবতী নদীটা আমরা পাবো যোগ ওয়াটারফল, যেটা আমাদের ভারতবর্ষের কিন্তু দীর্ঘতম একটা ওয়াটারফল রয়েছে। অপশন বিতে রয়েছে নর্মদা। নর্মদা নদীতে আমরা কপিলধারা ওয়াটারফল পাবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে 101। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 102, উর্বর বাড়ি দোয়াব কোন নদী দুটির মধ্যে অবস্থিত? তো বাড়ি দোয়াবটি কিন্তু অবস্থিত বিয়াস এবং রাভি নদীর মধ্যে। তো সিন্ধু নদী এবং তার 5টি উপনদী মিলে 5টি দোয়াব কিন্তু তৈরি করেছে এবং 5টি দোয়াবের নাম তোমরা অবশ্যই মনে রাখবে। এক্ষেত্রে বাড়ি দোয়াব আমরা পাবো বিয়াস এবং রাভির মাঝে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। বিয়াস এবং শতদ্রুর মধ্যে কিন্তু রয়েছে অবশ্যই বিস্ট দোয়াব এবং রাভি এবং চেনাবের মধ্যে রয়েছে রেচনা দোয়াব। আর চেনাব এবং ঝিলামের মাঝে আমরা কিন্তু পাবো জাজ দোয়াব। এবং সবার প্রথমে রয়েছে ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যে আমরা পাবো সিন্ধু সাগর দোয়াব। তো এই 5টা দোয়াব আমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা করলাম বাড়ি দোয়াব, অপশন নাম্বার এ, বিয়াস এবং রাভি। নেক্সট আমরা দেখব 103, বিকানের খাল কোন নদী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে? তো বিকানের ক্যানেল এটা আমরা শতদ্রু নদী থেকে পাবো। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব 104, কৃষ্ণ রাজা সাগর বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীতে? অপশন এতে রয়েছে কৃষ্ণা। তো কৃষ্ণার ওপর আমরা নাগার্জুন সাগর পাবো, কিন্তু কৃষ্ণ রাজা সাগর কিন্তু রয়েছে কাবেরী নদীর ওপর। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। গোদাবরীর ওপর আমরা পাবো পোলাভরম প্রজেক্ট এবং তুঙ্গভদ্রা নদীর ওপর তুঙ্গভদ্রা প্রজেক্ট কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, কাবেরী নদী। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 105, ফুলহার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ফুলহার হ্রদ এটা রয়েছে উত্তরপ্রদেশে এবং ফুলহার হ্রদ থেকে কিন্তু গঙ্গার উপনদী গোমতী নদীটি উৎপত্তি লাভ করেছে, যেটা আমরা এর আগে করেছিলাম। গোমতী নদী কিন্তু একমাত্র নদী গঙ্গার যেটা কিন্তু সমভূমিতে উৎপত্তি লাভ করেছে। তো সেই যে ফুলহার হ্রদ আমরা পেলাম উত্তরপ্রদেশের, এখান থেকে কিন্তু গোমতী নদীটি উৎপত্তি লাভ করেছে। তো সঠিক উত্তর আমাদের হলো অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব 106, ভারতের কোন জলপ্রপাতটি নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত? তো চিত্রকূট জলপ্রপাতকে আমরা এটা নায়াগ্রা নামে জানি, ভারতবর্ষের নায়াগ্রা বলা হয়। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 106। নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্ন আমাদের রয়েছে নেক্সট চ্যাপ্টার ক্লাইমেট অফ ইন্ডিয়া থেকে। তো 107 রয়েছে, লাদাখ মালভূমিতে কোন ধরনের বৃষ্টিপাতের কারণে সবথেকে বেশি মৃত্যু হয়? তো WBCS প্রিলিমস 2023-এর প্রশ্ন। তো মেঘ ফাটা বৃষ্টি, ঠিক আছে, ক্লাউড ব্রাস্টের কারণে কিন্তু লাদাখ মালভূমিতে সবথেকে বেশি মৃত্যু হয়। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 107। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 108, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলি প্রায়শই ঘটে কোন সময়? তো ঘূর্ণিঝড়গুলি মেনলি আমরা বঙ্গোপসাগরে দেখতে পাই লেট বর্ষা বা শেষ বর্ষার দিকে। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লেট মনসুন বা বর্ষার শেষ দিকে কিন্তু এই সাইক্লোনগুলো বে অফ বেঙ্গলে সৃষ্টি হয়।
তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখব 109, ভারতীয় মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক উপাদান হলো কোনটি? তো ভারতের মৌসুমি বায়ু তার প্রধান কন্ট্রোলিং ফ্যাক্টর এখানে প্রিন্সিপাল বলা রয়েছে। তো সঠিক উত্তর আমরা করব হিমালয়ের উপস্থিতি কিন্তু কন্ট্রোলিং ফ্যাক্টরদের মধ্যে প্রিন্সিপাল। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। এছাড়া জে স্ট্রিম এটাও কিন্তু একটা কন্ট্রোলিং ফ্যাক্টর, কিন্তু প্রিন্সিপাল বললে অবশ্যই আমাদের উত্তর হবে প্রেজেন্স অফ হিমালয়। নেক্সট আমরা দেখব 110, আধি হলো কোন রাজ্যের একটি ঝড়? তো আধি এই ঝড় আমরা কিন্তু উত্তরপ্রদেশে দেখতে পাই। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে 110। নেক্সট কোশ্চেন রয়েছে 111, ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কখন প্রবাহিত হয়? তো ভারতে বৃষ্টিপাত, বর্ষাকালীন বৃষ্টিপাত মেইনলি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণেই হয়। তো এই বায়ু আমরা পাবো জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মেইনলি। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 111। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে 112, ঠান্ডা আবহাওয়ার কারণে বৃষ্টিপাত হয়। তো রেইন ইন কোল্ড ওয়েদার সিজন ইজ ডিউ টু, তো শীতকালীন বৃষ্টিপাত মেইনলি হয় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা এটা কিন্তু ভূমধ্য সাগরে তৈরি হওয়ার পরে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে পাঞ্জাব এবং হরিয়ানা যে স্টেট রয়েছে সেই জায়গায় কিন্তু মেইনলি শীতকালীন বৃষ্টিপাত ঘটায়, এবং এই বৃষ্টিপাতটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা রিজিয়নের গম চাষের জন্য ভীষণ উপকারী। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট আমরা দেখে নেব 113, ভারতে বৃষ্টিপাতের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? দ্য মোস্ট স্যালিয়েন্ট ফিচার অফ রেইনফল প্যাটার্ন ইন ইন্ডিয়া ইজ, তো ইটস ডেফিসিয়েন্সি। তো এটা কম হয়, যে তার ঘাটতি রয়েছে সেটা কিন্তু মেইন ফিচার নয়। ঋতুগততা বা সিজনাবিলিটি আমাদের সঠিক উত্তর হবে। এটা হচ্ছে মেইন বা স্যালিয়েন্ট ফিচার আমরা পাবো ইন্ডিয়ান যে রেইনফল রয়েছে তার। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব 114, নিম্নলিখিত কোন রাজ্যে বর্ষা প্রথম আসে? তো প্রথম বর্ষা আসে কেরালায়। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার অ্যারাবিয়ান যে ব্রাঞ্চ রয়েছে সেটা কিন্তু সবার প্রথম ফার্স্ট থেকে 5th জুনের মধ্যে কিন্তু কেরালায় হিট করে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তো বর্ষা প্রথম আসে অবশ্যই কেরালায়। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে 114। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 115, ভারতের জলবায়ু সাধারণত কী নামে পরিচিত? তো ক্রান্তীয় মৌসুমি বা ট্রপিক্যাল মনসুন নামে পরিচিত ভারতের জলবায়ু। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে 115। নেক্সট কোশ্চেন রয়েছে 116, ভারতের জলবায়ু প্রভাবিত হয় কিসের দ্বারা? তো ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ ইনফ্লুয়েন্সড বাই, অপশন এতে রয়েছে ফিজিওগ্রাফি অফ ল্যান্ডমাস, স্থলভাগের ভৌগোলিক অবস্থান। অপশন বিতে রয়েছে নিরক্ষরেখা থেকে দূরত্ব। অপশন সিতে রয়েছে হিমালয় এবং অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর আমরা করব অল অফ দ্য অ্যাবাভ। এই প্রত্যেকটা কারণের জন্য কিন্তু ইন্ডিয়ান ক্লাইমেট ইনফ্লুয়েন্সড হয়। তো অপশন নাম্বার ডি আমরা সঠিক উত্তর করলাম। নেক্সট আমরা দেখে নেব 117, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন বায়ুর জন্য? অপশন এতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তো পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালীন বৃষ্টিপাত হয়, তবুও খুব অল্প জায়গায়। তো অপশন এ আমাদের সঠিক উত্তর কোনোভাবেই নয়। অপশন বিতে রয়েছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। তো উত্তর পূর্ব মৌসুমি বায়ু এটাও কিন্তু আমরা দেখতে পাবো যখন রিট্রিটিং মনসুন হয় বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু, তারই আরেক নাম উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই বায়ুটা কিন্তু শীতকালে করমণ্ডল উপকূলে খানিকটা বৃষ্টিপাত ঘটায়, কিন্তু মেইন বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সাউথ ওয়েস্ট মনসুন। এর কারণে এর দুটো ব্রাঞ্চ, অ্যারাবিয়ান ব্রাঞ্চ এবং বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, দুটোই ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত মেইনলি ঘটায়।
তো সঠিক উত্তর আমরা অবশ্যই করব অপশন নাম্বার সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 118। ভারতের পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে খুব বেশি বৃষ্টিপাত হয়, যার প্রধান কারণ কি? তো ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া রিসিভ হাই রেইনফল ইন সামার মেনলি ডিউ টু। তো অবশ্যই পশ্চিম ঘাট পর্বতমালার জন্য, ওয়েস্টার্ন ঘাটের জন্য কিন্তু পশ্চিম উপকূলে মেনলি বৃষ্টিপাত হয়। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 119। নিম্নলিখিত অঞ্চলগুলোর মধ্যে কোনটি বৃষ্টির ছায়া অঞ্চলের আওতায় আসে? তো রেইন শ্যাডো এরিয়া এটা আমরা কোথায় পাবো? তো পশ্চিমঘাট পর্বতমালা, তার পশ্চিম দিকে কিন্তু বৃষ্টিপাত ম্যাক্সিমাম হয় এবং পূর্ব দিকে, পূর্বাঞ্চল যেটা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। তো শৈলক্ষেপ বৃষ্টিপাতের অপোজিটে আমরা কিন্তু পাই রেইন শ্যাডো এরিয়া। তো পশ্চিমঘাটের পূর্বাঞ্চল আমাদের সঠিক উত্তর হবে। এটা ভারতবর্ষের বৃষ্টির ছায়া অঞ্চলগুলোর মধ্যে একটি আমরা পাবো। তো 119 আমাদের হয়ে গেল অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 120। নিচের কোন স্থানে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়? তো ম্যাক্সিমাম রেইনফল আমরা ভারতবর্ষে পাবো মৌসিনরামে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মেঘালয়ের মৌসিনরাম সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতবর্ষের। নেক্সট আমাদের রয়েছে 121। 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতের স্থান হলো। তো কোন জায়গায় 50 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়? অপশন এতে রয়েছে মেঘালয়, অপশন বিতে রয়েছে লে। তো লে আমাদের সঠিক উত্তর হবে। লাদাখের লে, এটা কিন্তু কোল্ড ডেজার্টের মধ্যে পড়বে। এখানে 50 সেন্টিমিটারেরও কম কিন্তু বার্ষিক বৃষ্টিপাত আমরা পাবো। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, লে। নেক্সট আমরা দেখব 122। এল নিনো কি? তো এল নিনো এটা প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া একটা গরম জলের স্রোত। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হট ওয়াটার কারেন্ট আমরা পাবো এল নিনো, এবং ঠান্ডা জলের স্রোত কিন্তু আমরা পাবো লা নিনা। লা নিনা রয়েছে কিন্তু ঠান্ডা জলের স্রোত, এবং গরম জল বললে অবশ্যই হবে এল নিনো, অপশন বি। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 123। কর্ণাটকে গরম আবহাওয়ার সময় বজ্রপাতের ফলে সৃষ্ট বৃষ্টিকে কি বলা হয়? তো রেইন কজড বাই থান্ডারস্টর্ম ডিউরিং হট ওয়েদার সিজন ইন কর্ণাটক আর কল্ড। তো কর্ণাটকে যে বৃষ্টিপাতটা বজ্রপাতের কারণে হয় তাকে আমরা জানি চেরি ব্লুজম নামে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। ম্যাঙ্গো শাওয়ার এটাও কিন্তু কর্ণাটকেই আমরা পাই। কর্ণাটক এবং কেরালা এই দুটো রাজ্যে আম পাকার জন্য যে বৃষ্টিটা হয় সেটাকে ম্যাঙ্গো শাওয়ার বলা হয়, এবং বজ্রপাতের জন্য যে বৃষ্টিপাত হয়, তো বজ্রপাত থেকে সৃষ্টি যে বৃষ্টিপাত সেটাকে আমরা চেরি ব্লসম নামে জানি, যেটা কফি চাষের জন্য ভীষণ ভালো। তো কর্ণাটকে হয়ে গেল চেরি ব্লসম, অপশন নাম্বার ডি। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 124 এবং আজকের সেকেন্ড লাস্ট প্রশ্ন। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন স্থানীয় ধুলো ঝড় দেখা যায়? তো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আমরা কাল বৈশাখী দেখতে পাই। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। বারদৌলি ছেড়া এটা কিন্তু কাল বৈশাখীর আরেকটা নাম। আসামে কাল বৈশাখীকে বারদৌলি ছেড়া বলা হয়। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, কাল বৈশাখী। নেক্সট আমরা দেখব 125 এবং আজকের শেষ প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বোচ্চ তারতম্য দেখা যায়? তো বার্ষিক বৃষ্টিপাতের সবথেকে বেশি ভ্যারিয়েশন আমরা পাবো রাজস্থানে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে 125। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পরের টপিক ডিসকাস করব। টিল দেন তোমরা ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাই।